আত্মার আসক্তি পর্ব ২ লিখেছেন নিশা চৌধুরী। চৌধুরী পরিবারের রান্নাঘর আজ জমজমাট। সকাল থেকে প্রিয়তা চৌধুরী, নীলিমা চৌধুরী, স্বপ্না চৌধুরী ও তামান্না চৌধুরী কোমরে শাড়ির আঁচল গুজে রান্না করছে। তাদের সাথে সাহায্য করার জন্য রহিমা খালাও তাল মেলাচ্ছে। তামান্না আহানের স্ত্রী, এই বংশের ছোট ছেলে আহানের স্ত্রী। ওরা দুজন সম্পর্ক করে বিয়ে করেছে। প্রথমে সবার অমত থাকলেও তামান্নার ব্যবহারে সবাই সন্তুষ্ট, তাই সবাই মেনে নিয়েছে। এখন ওদের দুজনের ফুটফুটে দুটো মেয়ে আছে, এশা আর ঐশী। আর এইদিকে রুদেলা চৌধুরী ডাইনিং টেবিলে বসে তার নাতির জন্য পরম আবেশে নিজ হস্ত দিয়ে মুয়া, সন্দেশ আর নাড়ু বানাচ্ছে। কি করবে বলো, তার নাতির যে ভীষণ পছন্দের খাবার এইগুলো। বিশাল চৌধুরী ম্যানশন আজ রাজকীয়ভাবে সেজেছে। ফুল, লাইটিং, আলপনা, বাহিরের দেশ থেকে আনা রাজকীয় সব জমকালো ঝাড়বাতি যেন চৌধুরী ম্যানশনকে আরও অতুলনীয় করে তুলেছে। আহির চৌধুরী ও আহান চৌধুরী সব কাজ নিজ হাতে পর্যবেক্ষণ করছে, যেন কোথাও এক বিন্দু ভুল ত্রুটি না থাকে। তাদের পিছনে লেজ গুটিয়ে হাসছে এশা চৌধুরী ও ঐশী চৌধুরী। কতই বা বড়, এশার বয়স ৭ আর ঐশীর বয়স ৪। দুজনই ভীষণ পাকনা, শুধু পকর পকর করে বাড়ি মাথায় তুলে রাখে। দুজনে এখন জানি কি একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছে। আহির চেয়ারের উপর দাঁড়িয়ে লাইটিং লাগাতে লাগাতে জিজ্ঞেস করলো, কিরে দুই বিচ্ছু, সেই কখন থেকে কি ফিসফিস করে বলছিস, আমাকেও একটু বল। এশা বলল, আত্মা বড় পাপা আমলা কবে বল হব। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে আহান তো হেসেই দিল, আর আহির মুখ চেপে হাসল। আহির নিজেকে স্বাভাবিক করে একটু কাশি দিয়ে বলতে থাকলো, হ্যাঁ বড় হবে তো, খুব তাড়াতাড়িই বড় হবে। কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন করলে তোমরা বলো তো। এবার ঐশী বলতে থাকলো, কারণ আমরা সেদিন অনেক বড় হব, সেদিন আমলা ও বড় পাপার মতো বিদেশে ফিরব, অনেক মজা হবে বলেই হাততালি দিতে লাগলো। ঐশীর মুখে এরূপ কথা শুনে আহির চেয়ার থেকে নেমে দুজনের সামনে হাঁটু গেড়ে বসল আর বলতে থাকলো, আমার আম্মাজানদের আমরা কখনোই দেশের বাহিরে পাঠাবো না, আমরা যে তোমাদের কখনো দূরে রাখতে পারবো না, তোমরা যে আমাদের কলিজা, বলেই দুজনের হাতে নিজের ওষ্ঠ ছোঁয়ালো। এশাও ঐশীর একটা মায়াবী হাসি দিয়ে উপরে খেলতে চলে গেল। এদিকে দোতলার সিঁড়ি বেয়ে নেমে আসছে নিশা ও মায়া। নিশা চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো সব আয়োজনগুলো। কিচেনের দিকে চোখ পড়তেই হা হয়ে গেল, থমকে গেল সিঁড়িতেই। নিশার থমকে যাওয়া দেখে মায়া নিশার মাথায় একটা গাঁট্টা মেরে বলল, কি রে পেতনি, ভূত দেখলি নাকি যে হা করে তাকিয়ে আছিস। অবশ্য ভূত দেখলে তোর দৌড়ে পালানোর কথা, কিন্তু তুই এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কিভাবে, এটাই তো ভেবে পাচ্ছি না। মায়ার কথা শুনে নিশা খেপে গিয়ে বলল, ওরে শাকচুন্নি, এবার আমি সত্যি সত্যি ভূত দেখেছি, বলি কিচেনের দিকে একবার তাকিয়ে দেখ। নিশার কথা শুনে মায়া কিচেনের দিকে তাকিয়ে যা দেখল তা দেখে সে ৭ আসমানে পৌঁছে যায়। মায়া বলে উঠল। নিশা মায়ার দিকে তাকিয়ে বলল, ওরে পেতনি, ওটা নয় হ্যাঁ হবে। ভাই সত্যি রুজা আপু কিচেনে রান্না করছে, আই কান্ট বিলিভ দিস। এবার মায়া বলল, আরে শাকচুন্নি, ওটা ভাই না বোনই হবে, আমি তোর চাচাতো বোন হই বুঝলি। বাট ব্যাপারটা কি বলতো,
এই রুজানার বাচ্চা আজকে কিচেনে গিয়ে সবার সাথে রান্না করছে। এমনি সময় তো নোমান ভাইয়ার সাথে চুল ছিঁড়াছিঁড়ি করতো, না হলে আমাদের পিছনে লাগতো। তাহলে আজকে কি হলো? নিশা এবার গালে হাত দিয়ে বলল, আজকে মনে হয় নোমান ভাইয়ার হাতে ঠাটিয়ে একটা থাপ্পড় খেয়েছে, তাই ভাইয়ার জন্য বিষ মেশানো খাবার বানাচ্ছে। নিশার কথা শুনে মায়ার চরম হাসি পেল। মায়া মুখ চেপে হাসছে আর মনে মনে বলছে, এই বাচ্চা মেয়েটা নিজেও জানে না কোথায় কি বলতে হয়। নোমান আর রুজা হলো মোহনা চৌধুরীর 2 ছেলে মেয়ে, মানে ওদের ফুফাতো ভাই বোন। আয়ান আসার খবর পেয়ে মোহনা চৌধুরী আর 2 ছেলে মেয়ে চলে এসেছে এখানে। রুজার সাথে কোনোদিনই মিলে না ওদের। রুজা ডানে গেলে ওরা যাবে বামে, রুজা সোজা গেলে ওরা যাবে বাঁকা রাস্তায়। একদম সাপে নেউলে সম্পর্ক ওদের। নিশা এবার বলল, চল তো মায়া, একটু কিচেনে গিয়ে দেখি ওই কানাটা আবার কি রান্না করছে, বলেই নিচে নামতে লাগলো। মায়াও নিচে নামবে, কিন্তু সেই মুহূর্তে একটা কল আসে মায়ার ফোনে। মায়া ব্যাগ থেকে ফোনটা বের করতেই স্ক্রিনে থাকা নাম্বারটা দেখে মায়া এক প্রশান্তির হাসি দেয়। নিশা এতক্ষণে কিচেনে চলে গেছে। মায়া কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসলো, হ্যালো জানেমান, কোথায় তুমি? তাড়াতাড়ি ভার্সিটিতে আসো, তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, বলেই থেমে গেল কণ্ঠস্বরটি। এবার মায়া হাসি মুখে বলতে থাকলো, এই তো রুদ্র, 10 মিনিটের মধ্যেই বের হব, একটু তো সবুর করো। রুদ্র বলল, ঠিক আছে জানেমান, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আর শুনো, আমাদের ভার্সিটির নতুন ইংরেজি স্যারের আসতে একটু দেরি হবে, তাই বেশি তাড়াহুড়া করার দরকার নেই। মায়া বলল, আচ্ছা ঠিক আছে, এখন রাখছি তাহলে, বাই, বলেই কলটা কেটে দিল। কিন্তু এতক্ষণ যাবৎ একটি কঠোর দৃষ্টি তাকিয়েছিল মায়ার দিকে। তার প্রচণ্ড রাগ হচ্ছিল, এতটাই রাগ হচ্ছিল যে সেই ব্যক্তিটি তার নিজের হস্ত মুষ্টিবদ্ধ করে নেয়। কেন কথা বলবে তার মায়াফুল অন্য কোনো ছেলের সাথে? মায়া শুধুই তার, অন্য কারোর নয়, বলেই চলে গেল ব্যক্তিটি। এদিকে রুজা আপু, তুমি কাকে মেরে ফেলার জন্য রান্না করছো? রুজা এবার নিশার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে, নিশা, এসব কি বলছিস? আমি আবার কাকে মারার জন্য রান্না করব? আমি তো রান্না করছি বলে থেমে গেল। সাথে সাথেই রুজা আবার কথা ঘুরিয়ে বলল, এই তুই যাবি এখান থেকে? সকাল সকাল যত সব ঝামেলা, বলেই নিশাকে ধাক্কা দিতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই একটা হাত এসে রোজার হাতটা শক্ত করে চেপে ধরল। সেটা আর কেউ নয়, বরং মেহরুবা মায়া চৌধুরী। মায়া অগ্নি চোখে তাকিয়ে বলল, তোমার সাহস কী করে হয় নিশাকে ধাক্কা দেওয়ার? বলো আমাকে। বলেই রোজার হাতটি ঝাড়া দিয়ে নিচে ফেলে দিল। রোজা মায়ার দিকে আঙ্গুল তাক করে বলে উঠল, যা করেছি বেশ করেছি, তুই বলার কে? হ্যাঁ? মায়া নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে রোজার আঙ্গুলটা নিজের হাতের মুঠোয় নিয়ে সজোরে রোজাকে পিছনে ঘুরিয়ে দিয়ে বলল, আগে ভদ্রতা শিখে আসো যাও। আর তোমার সাহস তো কম নয়, আমাদের বাড়িতে থেকে আমার উপরই আবার আঙ্গুল তুলে কথা বলছো। নেক্সট টাইম আঙ্গুল তুলে কথা বললে এই আঙ্গুলটা একদম ভেঙে দেব, বলেই নিশাকে নিয়ে বেরিয়ে গেল কিচেন থেকে। এইদিকে রোজা চিৎকার করে বলতে থাকলো, ছাড়বো না ওই মায়া চৌধুরী আর নিশা চৌধুরীকে, বলেই হনহন করে চলে গেল।